বিলাত থেকে বাংলাদেশ ফিরছি। জাহাজ এখন এডেন বন্দরে। একজন বুড়ো আরব আমার সামনে মোট নামিয়ে ভাঙা ভাঙা ইংরাজিতে শুধল, কিউরিও কিনবেন? ভালো ভালো কিউরিও। কিউরিও কেনবার বাতিক আমার ছিল। কলকাতায় আমার বৈঠকখানা দেখে বন্ধুরা মত প্রকাশ করত ঘরখানাকে আমি প্রায় ছোটোখাটো মিউজিয়াম করে তুলেছি, কারণ সেখানে দিকে দিকে সাজানো ছিল দেশ বিদেশের নানান শিল্প ও কৌতুক সামগ্রীর নমুনা। বুড়ো আরবটাকে সাগ্রহে বললুম, খোলো খোলো তোমার মোট, দেখাও তোমার মাল। মোটের ভিতর থেকে বেরিয়ে পড়ল রকম বেরকম জিনিস, বেশিরভাগই আজে বাজে ওই ছেলে খেলার সামিল। কিন্তু একটি জিনিস বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। চোখ দেখে আমার মনের ভাব বুঝে চালাক আরবটা বলল, ওটি হচ্ছে দুর্লভ পদার্থ, 4000 বছর আগেকার এক মমির পা। প্রাচীন মিশরের সুরক্ষিত বিশুদ্ধ মৃতদেহের কথা সকলেই শুনেছে। মিশরের বা আধুনিক ইজিপ্টের জাদুঘরে আমি অনেক মমি দেখেছি। কলকাতার জাদুঘরেও মমির একটি নিদর্শন আছে, যদিও তার অবস্থা ভালো নয়। কিন্তু এই বুড়ো আরবটা যা দেখালো তা গোটা মমি নয়, বিশুদ্ধ মনুষ্য দেহের হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া একখানা পা, একটা পা মাত্র, একেবারে নিখুঁত পা, আর তার কোনো অংশই একটুও নষ্ট হয়নি। জিজ্ঞাসা করলুম, গোটা মমিটা কোথায় গেল? সে বলল, কেউ তা জানে না মহাশয়। এই মমির পায়ের ইতিহাস আছে। প্রায় 4000 বছর আগে প্রথম মেন্টুহোটেপ যখন মিশরের রাজা, তখন ওই শেয়ালমুখ দেবতা আনুবিসের মন্দিরে এক পুরোহিত ছিল, তার নাম পেপি। কি কারণে জানি না, রাজা মেন্টুহোটেপের হুকুমে পেপির প্রাণদণ্ড হয়। ঘাতক আগে তার 2 হাত আর 2 পা একে একে কেটে নেয়, তারপর করে মুন্ডচ্ছেদ। অনেক চেষ্টার পর আমি কেবল এই পেপির এই ডান পা খানা সংগ্রহ করতে পেরেছি। আমি বুঝলুম বুড়োর এই বাজে গাল গল্পটা ব্যবসাদারির একটা চাল মাত্র। তা নেই আর মাথা না ঘামিয়ে খানিকক্ষণ দরদস্তুরের পর মমির সেই পাখানা আমি কিনে ফেললুম। জাহাজের ক্যাপ্টেন সেখান দিয়ে যাচ্ছিলেন। আমি কি কিনছি দেখে গম্ভীর হয়ে বললেন, মিস্টার সেন, এসব জিনিস কেনার খেয়াল ভালো নয়। ইজিপ্টের মমিকে তার স্বদেশের বাইরে নিয়ে যাবার চেষ্টা করে আমার কোনো বন্ধু সমূহ বিপদে পড়েছেন, কারণ সেটা হচ্ছে পবিত্র বস্তুর অপব্যবহার। ক্যাপ্টেনের কথা হেসেই উড়িয়ে দিলুম। কলকাতায় বাড়িতে ফিরে আসতেই আমার মা করলেন মমির এই দক্ষিণ পদের বিরুদ্ধে বিরম বিদ্রোহ ঘোষণা। স্পষ্ট ফতোয়া দিলেন, আমার বাড়িতে এই পচা মরা ঠাই হবে না। আমি বললাম, এই পচা নয় মা, মানে ওই শুকনো, এই যেমন শুটকি মাছ আর কি। হ্যাঁ, অনেকে কি এই শুটকি মাছ খায় না? মায়ের নাসিকা যন্ত্রকে সত্যই যেন আক্রমণ করলো কোনো উৎকট দুর্গন্ধ। তাড়াতাড়ি নাকে কাপড় চাপা দিয়ে তিনি বলে উঠলেন, ওরে পিচাস, এই মেচ্ছের মূল্যকে গিয়ে তুই কি শুটকি বড়াও খেতে শিখেছিস? অনেক চেষ্টা ও খোসামদের পর শেষ পর্যন্ত মায়ের সঙ্গে এই রফাই হলো যে পুরোহিতের পেপির দক্ষিণ পথখানি অতঃপর বিরাজ করবে সদর মহলে একে তলার বৈঠকখানার ওই গ্লাস কেসের মধ্যে, এবং কোনো ওজোরেই তাকে নিয়ে আমি বাড়ির উপর তলায় উঠতে বা অন্দরমহলে প্রবেশ করতে পারবো না। তে রাত্রি পোয়াতে না পোয়াতে যেসব ঘটনা ঘটতে লাগলো তার কোনো মানে হয় না। এক সকালে ঘরের বাইরে এসেই শুনলুম মহা শোরগোল শুরু হয়ে গিয়েছে। আমাদের দারোয়ান কাল রাত্রে সে নাকি নিজের হাতে সদর বন্ধ করে দিয়েছিল,
কিন্তু আজ ভোরবেলায় উঠে দেখে দরজাকে দোহাট করে খুলে দিয়েছে। কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। দরজার সামনে চলন পথে রয়েছে পুরোহিত পেপির কর্তৃত্ব ওই দক্ষিণ পদ। এই পাখানাকে আমি সহস্তে রেখে দিয়েছিলাম বৈঠকখানার চাবি বন্ধ গ্লাস কেসের ভিতরে, এবং সে ঘরের দরজাও ছিল বাহির থেকে তালাবন্ধ। এই অঞ্চলের থানার ইন্সপেক্টর নবীন হচ্ছে আমার বন্ধু। আজ সকালেও আমাদের সদর দরজা ছিল খোলা, এবং সেই হতচ্ছাড়া কাটা ডান পাখানা পড়েছিল চলন পথের উপরে। বলাই বাহুল্য, আজও সে সচল হয়ে বেরিয়ে পড়েছে তালাবন্ধ ঘরের চাবিবন্ধ গ্লাস কেসের ভেতর থেকে। আড়ষ্ট নিরুপায় ভাবে তার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় নবীনের প্রবেশ। এসে বললে, ওহে, কাল নিশুত রাতে এমন একটা ব্যাপার দেখেছি যা আজব বলা চলে। আজব ব্যাপার? কোথায়? তোমাদের ওই সদর দরজার সামনে। তার মানে? হ্যাঁ ভাই, রোদে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি আমাদের আগে আগে যাচ্ছে একটা মস্ত ঢেঙা মূর্তি। এই মাথা সমান উঁচু এক গাছা লাঠির উপর ভর দিয়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল। আমি বললুম, খুঁড়িয়ে খুঁড়িয়ে? হ্যাঁ। পথের আধো আলো আর আধো অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছিল, তবু মনে হলো সে বিদেশি, আর তার ডান পাখানা নেই। আমি রুদ্ধস্বাদে শুধালাম, তারপর? লোকটা যখন তোমাদের বাড়ির সদর দরজা পর্যন্ত এসেছে তখন আমার কেমন সন্দেহ হলো। আমি তাকে চ্যালেঞ্জ করলুম। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা, মানে বললে তুমি বিশ্বাস করবে না, ঠিক যেন এই বাতাসের সঙ্গে একেবারে মিলিয়ে গেল। এমন আশ্চর্য চোখের ভ্রম আমার তো আর কখনো হয়নি। এ কথার উত্তরে কোন রকম উচ্চবাচ্য করা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করলুম না। এবারে চূড়ান্ত ঘটনা। যদি কোনো বিশেষজ্ঞ এই ঘটনা শোনেন, তবে তিনি বলতে পারবেন আমি স্বপ্নচারণ রোগের দ্বারা আক্রান্ত হয়েছিলাম কিনা, নাকি যা দেখেছিলাম তা হচ্ছে ওই হ্যালুজিনেশন বা ভ্রান্তি মাত্র। সে রাত্রে ঘুম ভেঙে গেল আচমকা। তিনতলার ছাদের উপর স্পষ্ট শুনলুম ধূপ 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 আওয়াজ, যেন কে ভারী পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে ছাদের এদিক থেকে ওদিক পর্যন্ত। চোর নাকি? কিন্তু চোর কি পদচারণা করবে এমন সশব্দে? দৌড়ে গিয়ে উঠলুম ছাদের উপরে। খুটখুটে অন্ধকার রাত, কিন্তু দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে ফুটে উঠছে এক অদ্ভুত মূর্তি। ঠিক যেন পুরো অথচ স্বচ্ছ কালো মেঘ দিয়ে গড়া এক আশ্চর্য মনুষ্য দেহ, এবং তার মুখবরণ মুখমণ্ডলের মধ্যে জ্বলছে স্থির বিদ্যুৎ বর্তুলের মতো দুটো নিষ্পন্দ চক্ষু। স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলুম। 2 মিনিট কি 2 ঘন্টা জানি না। আচম্বিতে যেন অন্য জগৎ থেকেই জেগে উঠল ভোরের পাখিদের প্রথম কাকুলি। সঙ্গে সঙ্গে শুনলুম বিভৎস বিভৎস একটা আর্তনাদ। হ্যাঁ, সভয় রোমাঞ্চিত দেহে দেখলুম সেই অসম্ভব মূর্তিটার বাম হাতখানা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছাদের উপর গিয়ে ঠিকরে পড়ল। তারপর আবার আর্তনাদ, আর্তনাদ, শুধু শুনে যাচ্ছি সেই ব্যক্তির আর্তনাদ। তারপর আবার আর্তনাদ, এবারে বিচ্ছিন্ন হলো বাম পদ। তারপর ওই মূর্তিটা একেবারে শুয়ে পড়ে আবার আর্তনাদ করে উঠল। হ্যাঁ, সে কি বিভৎস চিৎকার, কি বিভৎস চিৎকার সে! হ্যাঁ হ্যাঁ। তারপর আর আর্তনাদ শুনলুম না, কেবল দেখলুম মূর্তির ধর থেকে বিযুক্ত হয়ে গেল মুন্ডুটা, নিভে গেল দুটো অগ্নিচক্ষু, এবং ফিনকে দিয়ে ছুটতে থাকলো রক্ত আর রক্ত, রক্ত রক্ত। আমি আর সইতে পারলুম না, মাথা ঘুরে পড়ে গেলুম সেইখানেই। ছাদের উপরেই চোখ মেললুম।
প্রথম রোদের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একলা। কেবল আমার পাশে পড়ে রয়েছে মমির সেই দক্ষিণ পদ। সেই অভিশপ্ত বস্তুটাকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে স্নান করে বাড়ি ফিরে এলুম।